বিশেষ করে আকরাম ভাই যে বক্তৃতা করলেন, আমি আপনাদের সবার কাছে বলি, এখানে যারা যারা আছেন এদের মধ্যে তরুণ অনেককে দেখছি আমি, তারা আকরাম ভাই সম্পর্কে হয়তো জানেনও না। এত তার জীবন কাহিনী বলা তো সম্ভব হবে না। শুধু বোঝেন 83-84 বছর বয়সে, আমি ইংরেজি করে বলি, হি ওয়াক স্ট্রেট আউট অফ দিস রুম, রাইট? একদম সরাসরি হেঁটে গেছেন, কেউ একজন সাহায্য করতে গেছেন, উনি বলেছেন না, আমাকে কারো ধরবার দরকার নেই। এই আপরাইটনেস নিয়ে, এই ঋজুতা নিয়ে, এই দৃঢ়তা নিয়ে এতগুলো বছর উনি সংগ্রাম করছেন। এই যে কয়েকদিন পরে নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশন নির্বাচন হবে, এই নির্বাচনে কি হবে আমি জানি না, কিন্তু ওখানকার অনেক লোক আমার সাথে যোগাযোগ করে বলেছে, আকরাম ভাই তো সেরকম কিছু করছেন না, ওনাকে মেয়রে দাঁড়াতে বলেন না, উনি জিততেন। এখন ওনাকে আমি বলেছি, ভাই আমি তো হাঁ বলি নাই, একটা হলো আপনার এই বয়সের কারণে পারেন কি না, টাকা পয়সাও আপনার এখন কি অবস্থা জানি না ঠিক। তো উনি বললেন, হ্যাঁ টাকা পয়সার সংকট আছে, বয়সের কোনো সমস্যা নেই, আমি এখনো ভোট করতে পারি। এবং এর মধ্যে যারা যারা দাঁড়িয়েছেন ভোটে, সবাই ওনাকে ফোন করেন একবার এসে যেন তার সমর্থন তার পক্ষে দিয়ে যায়। এই যতগুলো কথা বললাম, তার একটাও যদি বাড়িয়ে বলে থাকি, আপনারা নারায়ণগঞ্জে খোঁজ দেন, মানুষ কথা বলবে। আমি খুবই প্রাণিত বোধ করি যে এই আকরাম ভাই আমাদের দলের সাথে আছেন, আমাদের উপদেষ্টা। আর যখন উনি বক্তৃতা করেন, মাহমুদ রহমান মান্নার নেতৃত্বে আমরা আন্দোলন করব, তখন আমার মনে হয় যে উনি আমাকে একটু বোধহয় খোঁচাই দিলেন, কারণ আমি ওনার নেতৃত্বে আছি। আমি ওনাকে নেতা মনে করি, বড় ভাই মনে করি, নেতাও মনে করি। সেই জানাবেশ এবং আকরাম, অন্যান্য সহযোগী যারা আছেন, আমার বন্ধুরা, কেন্দ্রীয় কমিটির সদস্যবৃন্দ, সাথীরা, বন্ধুরা, আসসালামু আলাইকুম। অনেক শুনেছেন যেগুলো বিজয় দিবস নিয়ে, আমি সেই সম্পর্কে বলতে চাই না। আমি যখন ভূমিকা দিচ্ছিলাম তখনও বলেছি, এই বিজয় কার? এমআর আক্তার মুকুল তখন একটা কথিকা পড়তেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে, বজ্রকণ্ঠ। যাদের বয়স আছে তাদের বলেছে, সবাই ওই কথা শুনে উজ্জীবিত হতেন। মানে ঢাকার ভাষা, বিভিন্ন আঞ্চলিক ভাষা মিলে মিলে এমন করে মুক্তিযুদ্ধের কাহিনী বলতেন, যেটা শুনলে মনে হতো আসলেই বোধহয় অনেক বড় বড় বিজয় আমরা অর্জন করছি প্রতিদিনই। উনি যুদ্ধ শেষে একটা বই লিখেছিলেন, আমি বিজয় দেখেছি। মুকুল ভাই এখন নাই, মারা গেছেন, কিন্তু ওনার সাগর পাবলিশার্স ছিল এই মিন্টুর বেলি রোডে। ওই দোকানে আমি পরে যেতাম মাঝে মাঝে। আবার ঘটনাচক্রে ওনার বাড়ি বগুড়া, আমার বাড়ি বগুড়া। যখন জিজ্ঞেস করতাম এখন বিজয় কেমন দেখেন, ভাই বিয়া ফাজলামি করেনি কি আমার সাথে, বিজয় কই? আমি নিজেই তো পরাজিত, এখানে দেখো বই বেশি। এক কথায় এই বিজয় জনগণের জন্য কোনো স্বাদ নিয়ে আসে না। এই বিজয় নিয়ে এখন অহংকার করবার মতো আছে যে আমরা তো লড়াই করে বিজয় অর্জন করেছিলাম, কিন্তু সেই বিজয় নিয়ে আনন্দ করবার, উল্লাস করবার মতো কোনো বিষয় নেই। কি মজা লাগে জানেন, এই বিজয়ের দিনে আমাদের প্রধানমন্ত্রী উনি শপথ বাক্য পাঠ করিয়েছেন বাংলার জনগণকে। আমাকে কয়েকজনের মধ্যে আবার বলেছেন, আপনি আসলে বক্তৃতায় প্রধানমন্ত্রী একটু বেশি সমালোচনা করছেন, একটু হুঁশিয়ার থাকবেন। আচ্ছা, কি হুঁশিয়ার থাকবো? একটা হুঁশিয়ার থাকতে পারি না, প্রধানমন্ত্রী সম্পর্কে আর বলবো না। আমি বলতেও চাই না, ওনাকে আমি সম্মান করি, উনি সরাসরি আমার নেতা ছিলেন, আমি দল তো করেছি এবং তার কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি। কিন্তু এই যে শপথ পড়ালেন উনি, এই শপথ থেকে আমি কিছু শেখার চেষ্টা করলাম। আর তখন আমার মনে হলো, উনি নিজে শপথ করেছিলেন না, উনি পালন করেছেন। উনি বলেছিলেন, সেটা একটা শপথ তো, যে আমি 10 টাকা করে চাল খাওয়াবো। কত করে চাল এখন? উনি বলেছিলেন প্রত্যেক ঘরে ঘরে চাকরি দেব, 4 কোটি লোক বেকার। শপথ কোথায়? আরও মনে করেন যাদের বয়স হয়েছে তাদের মনে থাকবে।
রেস করছে, মানে এখনকার সোহরাওয়ার্দী উদ্যানে তার পিতা শেখ মুজিব তখন নির্বাচিত এমপিদের নিয়ে একটা শপথ বাক্য পাঠ করিয়েছিলেন। ওনার কথা ছিল, আমি সোনার বাংলা করতে চাই, এই দেশে কোনো দুর্নীতি, লুটপাট, রিলিফ চুরি হলে জ্যান্ত পুঁতে ফেলব। এমপিদেরকে উনি বলেছিলেন, শপথ। একটা মানুষকে এদেশে জ্যান্ত পোতা হয়েছে? আচ্ছা বাদ দেন, একদম জীবিত লোককে পুঁতে মেরে ফেলবেন, এটা বক্তৃতায় বলা যায়, বাস্তবিকতা তো করবে না কেউ। কিন্তু কাউকে কোনো শাস্তি দিয়েছেন? কোনো রিলিফ চোরকে, কোনো হাইজ্যাকারকে জেলে ভরেছেন? করেননি তিনি। আর এখন এই যে সারা বিশ্বের বিস্ময় টাকলা, কি নাম জানি, তার কোনো শাস্তি হয়েছে? কোথাও বেচারা ঢুকতে পারলো না। বাংলাদেশের সম্মান এই সরকার এতই বাড়িয়েছে যে ওদের মন্ত্রীকে কোথাও ঢুকতেই দেয় না। আর আমি জানি না ছবিটা সত্যি কিনা, কিন্তু ফেসবুকে দেখলাম যে একটা বড় সুটকেস এরকম দাঁড় করানো, তার পাশে বেজের মধ্যে শুয়ে আছে একটা লোক, মাথা মাস্ক এবং টুপি মিলে এমন যে চেহারা ঠিক মতো বোঝা যায় না। সবাই বলছে ওটাই নাকি ওই টাকলা সাহেব। বোঝেন, ওকে দুবাইতেও ঢুকতে দেয়নি, বাংলাদেশে উনি ঢুকেছেন, কেউ দেখেছে? কিন্তু ঢুকেছেন, এমনভাবে ঢুকেছেন যে চোরও এত নিঃশব্দে সঙ্গোপনে সবার চোখকে ফাঁকি দিয়ে ঢুকতে পারে না। উনি এয়ারপোর্ট থেকে বেরিয়ে চলে গেছেন, এবং সেই সরকার দিয়ে এরা সব গর্ব করছে, শপথ বাক্য পড়াচ্ছে। এই শপথের মধ্যে কি আছে বলতে পারবেন? এখন আমি সোনার বাংলা গড়ছি বলতে পারবেন? আমি ঠিকই 10 টাকা করে চাল খাবো বলতে পারবেন? আমি সব জিনিসের দাম কমাবো? এগুলো তাদের সম্ভব নয়। মুরাদ হাসানের বিরুদ্ধে বিভিন্ন জন বিভিন্ন জায়গায় মামলা করেছিল। আমাদের কোর্ট কি বলেছে? একই মামলা 10-12টা কোর্টে কেন হলো? সবগুলো বাতিল, খারিজ করে দিয়েছে। তার নামে কোনো মামলা ঠিক আছে? অথচ মনে আছে আপনাদের, উনি কি বলেছে এগুলো তো মুখেই আনা যায় না। আর মঈনুল হোসেন সাহেব শুধু কিছু একটা বলেছিলেন, সেটা নাকি নারীত্বের প্রতি অবমাননা, এবং তার জন্যে বাংলাদেশের যেইখানে কোর্ট সেইখানেই একটা করে মামলা, এবং সবগুলো মামলা মিলে উনি কয় মাস জেল খেটেছেন। এখন বেরিয়ে আসছেন, ঘুরে টুরে বেড়ান, কিন্তু কথা কম বলেন, প্রায় নির্বাক হয়ে যাওয়ার মতো অবস্থা। খুবই কথা বলেন মানুষটা, কথা বলতে পছন্দ করেন এবং কোনো ভয় ডর করেন না। কিন্তু তার কাছে এখন বলেছে এত বড় অবিচার যেখানে হতে পারে সেইখানে কথা বললেই কি কিছু হবে? আমার সাথে একদিন কথা বলছিলেন, আমি তাকে বললাম, আমাদের এক নেতা ছিলেন জাসদের প্রেসিডেন্ট মেজর এবি জলিল, উনি একটা কথা বলেছিলেন বক্তৃতার মধ্যে, সামটাইমস সাইলেন্স ইজ মোর ডেঞ্জারাস দ্যান রেভলিউশন ইটসেলফ। কোনো কোনো সময় একটা মানুষ নীরব থেকেও যে প্রতিবাদ করতে পারে, নীরব থেকেও যে বিক্ষোভের সঞ্চার করতে পারে, সেই রকম অন্য সময় হয় না। কোনো কোনো একটা ছবি দেখে সমগ্র জাতি জেগে যায়। বাংলাদেশে আমি মনে করি এখন সমগ্র জাতি জাগ্রত। কেন বললাম? ধরেন গাড়ির সাথে নেই, সিএনজিতে চড়েছি কিংবা উবারে চড়েছি, যে লোকটা চালাচ্ছে সে দেখে বলল, স্যার আপনাকে তো দেখেছি। কোথায় দেখেছেন? টিভিতে দেখেছি। আবার অন্যভাবে বলে, চালাতে চালাতে খানিকটা ঘুরে বলে, বেবি ট্যাক্সিটা থামে বা গাড়িটা থামায়, বলে স্যার ও যাবে না। কে যাবে? মুরাদ হাসান না, মুরাদ হাসানকে যারা তৈরি করে তারা যাবে কিনা, সমস্ত মানুষের এখন একটাই প্রশ্ন। বাংলাদেশে এই সরকারের পক্ষে ওদের বেনিফিশিয়ারি কয়েকটা, যারা ওই যে ওবায়দুল কাদেরকে যাদের বলতেন হাইব্রিড, আরও ভালো করে একটা একেবারে কৃষ্ণবর্ণের পক্ষীর সাথে তুলনা করতেন, এরা হচ্ছে সেই রকম। এদের কারো কোনো রকম বিবেচনা বোধ নাই। এরা সমস্ত মানুষের রক্ত শুষে তারপরে নিজেদেরকে প্রীত, আনন্দিত এবং মাঝে মাঝে গর্বিত বোধ করে। আমি কোনো কোনো সময় বলেছিলাম, দেশে ভোট নাই, শুরু হয়েছে কখন? এটা তো একেবারে সেই সময়, জানেন 73 সালে ডাকসু নির্বাচনে ব্যালট বাক্স ছিনতাই হয়েছিল, প্রথম ছিনতাই।
এখনো ভোট ছিনতাই তো হয় না, ভোট হয়। বলে আপনার ভোট আমি দিয়ে দিয়েছি, বাড়ি যান, কষ্ট কেন করবেন। কোনো ভোট বলে কোনো জিনিস নাই। এবং সেটার সবচেয়ে বড় উদাহরণ ছিল 18 ডিসেম্বর মাসে 31-এর ভোট আগের রাত্রে শেষ করে ফেলল। আমরা সবাই প্রতিবাদ করলাম, সারা দুনিয়ার মানুষ বিভিন্ন রকম কথাবার্তা বলল। আমাদের প্রধানমন্ত্রী টেলিভিশনের সামনে এসে দুঃখে ভারাক্রান্ত, জর্জরিত, বিধ্বস্ত একটা চেহারায় কাঁদতে কাঁদতে, প্রায় মানে কান্না জড়িত কণ্ঠে বললেন, এত সুন্দর একটা ভোট করলাম, এরা মানে না। কত দুঃখ তার, রাখবার জায়গা পায় না। এখন সারা দুনিয়ার লোক বলছে, একটা স্লোগান উঠেছিল না, তুই রাজাকার, এখন আমি বলি তুই চোর, তুই ডাকাত। সারা দেশের মানুষ বলছে তুই চোর। না হলে গণতন্ত্র সম্মেলনে দাওয়াত পেল না কেন? চোর বলেই তো। আবার কাহিনী তোলে, কেন ফিলিপাইন কি ডেকেছে? ওখানে কি গণতন্ত্র আছে? ফিলিপাইনে তো ভোট হয়েছে, মানুষ ভোট দিতে পেরেছিল, তোমার এখানে ভোটই নাই। কথা বলা তো বাদই দিলাম, ভারতের কথা বলে, হাজারটা দোষ ভারতের আছে, ফিলিপাইন আছে, অনেকের আছে, কিন্তু ভারতে তো ভোট হয়েছে, বিরোধী দলও যেতে সেখানে। আমাদের এখানে ভোট আছে, এক কথায় নাই। অতএব ওই যে বললেন ভূ রাজনীতি, ভূ রাজনীতি কেন লাগে জানেন? বাইডেন ইলেকশনে দাঁড়াবার আগে গণতান্ত্রিক পার্টি 3টা কথা বলেছিল যে এগুলো তাদের আন্তর্জাতিক এবং জাতীয় অঙ্গীকার। তার মধ্যে একটা হচ্ছে কোনো ফ্রড, মানে কোনো চুরি, জুয়া চুরি, ত্রুটিপূর্ণ ডাকাতির ভোট তারা মানবে না, তাকে স্বীকৃতি দেবে না। আচ্ছা, এই বক্তব্য সমর্থন করেন না বিরোধিতা করেন? একটা মানুষ আছে বিরোধিতা করার মতো? এখন কেউ বলবেন আমেরিকা ভিয়েতনামে যা করেছে তার নিন্দা করি, আমিও করি, কিন্তু এইখানে যে বলেছে যারা ডাকাতি করে ভোটে জিতেছে তাদের মানি না, বাইডেনের সাথে মিলে আমিও বলি মানি না। কেন মানব? তুমি আমাকে ভোটই দিতে দেবে না। সেই কথা যদি এমনকি একটা ডাকাতও বলে যে দরকার লাগলে আমি ডাকাতি করবো ওর বিরুদ্ধে, যেন সে ভোট ডাকাতি না করতে পারে, আমি বলব তুমি ডাকাতি করতে পারো। যারা ডাকাত তাদের বিরুদ্ধে কোনো দয়া দেখাবার তো সুযোগ নেই। ভূ রাজনীতির কোনো চালচিত্র বলা খুবই কঠিন। কেন? ওটা তো বদলায়। জাহেদ যখন বক্তৃতা করলো শুনলেন না? তারপরে সবাই বলেছেন, শহীদুল্লাহ বলেছেন, আকরাম ভাই বলেছেন, এই চীন আর ভারতের কত খাতির ছিল আপনারা জানেন না তো। 62 সালেরও আগের কথা বলছি, 60-এর দশকে। তখন স্লোগানই ছিল, চৌবেল্লাই বেড়াতে এসেছিলেন ভারতে, হিন্দি চিনি ভাই ভাই, সারা ইন্ডিয়া জুড়ে স্লোগান চলছিল। কিন্তু ম্যাকমোহন লাইন নিয়ে, মানে সীমানা চিহ্নিত করা নিয়ে তাদের মধ্যে যুদ্ধ লেগে গেল। শেষে যুদ্ধ তো আরও পরে দেখেছেন আপনারা, তখন ওরা সবাই স্লোগান তুলল হিন্দি চিনি বাই ভাই। ওই যে বাই বলেছে, এখন পর্যন্ত আর ভাই বলে না। কি কি চলেছে দেখলেন, দোকলামেও সেই যুদ্ধ হয়েছে। যাদের সাথে এত বন্ধুত্ব চলে গেল। আর এখনও মজার ব্যাপার দেখেন, আমাদের স্বাধীনতা যুদ্ধ, এর চাইতে বড় সত্য বলে তো কিছু নাই। আমরা স্বাধীনতা যুদ্ধ আমরা চেয়েছিলাম, ভারত কি চেয়েছে সেটা ভারতের ব্যাপার। ভারত যখন মনে করেছে আরে পাকিস্তান ভাঙলে তো আমার ভালোই হয়, তো মদদ দিয়েছে, তাই তো করবে নাকি? কারণ তার পাকিস্তান ভাঙলে তার লাভ হয়, সে সেই কাজ করেছে। কিন্তু আমরা তো যুদ্ধ করছিলাম। চীন তখন বলে নিপীড়িত জনগণের তারা বন্ধু, বিশ্বব্যাপী নিপীড়িত জনগণের পক্ষে তারা লড়াই করে। সেই চীন আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। সেই চীন আমাদেরকে স্বীকৃতি দেয়নি। পাকিস্তান স্বীকৃতি দিয়েছে, তবু তারা আমাদের স্বীকৃতি দেয়নি। শেখ মুজিব যখন 15ই আগস্টে মারা গেলেন, তারপরে তারা স্বীকৃতি দিয়েছেন। তার মানে কি, স্বীকৃতির পথে শেখ মুজিব বড় বাধা ছিলেন। পছন্দ করে নেই, যুদ্ধ পছন্দ করে নাই, বাংলাদেশ পছন্দ করে নেই। সেই চীনের রাষ্ট্রদূত এখন এইখানে ভিডিওতে বক্তৃতা করেন, বিরাট একটা বিবৃতি দেন, আপনাদের যে মহান নেতা শেখ মুজিব বঙ্গবন্ধু, তার প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাই। আজ গলাগলি, কাল গালাগালি। আমি মাঝে মাঝে একটা গল্প বলি, আমাদের না কোনো ধর্ম সম্প্রদায় দিয়ে উদাহরণ দেওয়া ঠিক কিনা জানি না, আজকে যাকে দেবতা বলে পূজা করি, কালকে তাকে মনে করি তাকে নদীতে ভাসিয়ে দিই, ডুবিয়ে দিই। এরকম তো হয়, মানুষেরই হয়। আন্তর্জাতিক রাজনীতির ব্যাপারটাও সেই রকম করেই চলে। নিশ্চয়ই ভিয়েতনাম বলেন, লাওস বলেন, ক্যাম্পুচিয়া বলেন, এই জায়গাতে মার্কিন যুক্তরাষ্ট্রের অতীতের ভূমিকার প্রচণ্ড সমালোচনা আছে। কিন্তু আজ
মিয়ানমারে তারা যেটা করেছে তাদের কারণে যে কোনোভাবেই হোক না কেন, মিয়ানমার থেকে যে 1314 লাখ মানুষ আমাদের উপরে বোঝা হয়ে দাঁড়িয়েছে, আমরা তার কি নিন্দা করব না? আমি দেখি মাঝে মাঝে কাউকে কাশ্মীরে যুদ্ধ হলে মুসলমানদের জন্য জান দিচ্ছেন, আমরাও দিই, ঠিকই তো, মুসলমান বলে কোনো কথা না। যে কোনো ধর্ম, যে কোনো জাতির উপরে যদি নিগ্রহ হয়, নির্যাতন হয়, তার বিরুদ্ধে তো আমরা দাঁড়াবই। আপনারা তার বিরুদ্ধে মিছিল করেন, কিন্তু উইঘরের ব্যাপারে তো করেন না। যখন সৌদি আরবিয়া সাউথ ইয়েমেন অ্যাটাক করে, তাদের উপরে চাপ দেয়, ওরাও তো মুসলমান, তাদের ব্যাপারে তো কোনো কথাবার্তা বলেন না। মোদি আসতে বিরাট মিছিল বার করে মোদিকে ঢুকতে দেব না, তাহলে রাজাপাকসের ব্যাপারে কোনো কথা বললেন না কেন? করোনাতে মানুষ মারা গেছে, মুসলমানরা মারা গেছে, তাদের দাফন করেনি, কবর দেয়নি, পুড়িয়ে মেরেছে, সবাই জানে। রাজাপাকসে একই সময় আসছিলেন না, তখন তো বলেন নাই। এখন কারো যদি কোনো বিশেষ কূটনৈতিক বিষয় থাকে, উনি সেই জন্য চুপ করে থাকলে থাকছেন, আমি তাতে কিছু বলতে যেতে চাই না। কিন্তু আপনি এক চোখে লবণ বেচবেন আর এক চোখে আদা বেচবেন, এইটা তো হবে না। তাতে আপনি নিজে পারবেন না জিততে, জনগণকেও বিভ্রান্ত করবেন। আমাদের কথা খুব স্ট্রেট, আমরা মনে করি বাংলাদেশের আজকের দুর্ভোগের জন্য দায়ী এই দখলদার, জবরদখলকারী শেখ হাসিনার সরকার। একে চাই না, একে চাই না, কোনো যুদ্ধ ঘোষণা করি নাই, বলছি তুমি যাও, তুমি যাবার পরে এই দেশ কিভাবে গঠন করতে হয় সেটা আমরা করব, লজ্জাও করে না। ওই যে দেখেন, মমিন বলল না একটু আগে, ঝুঁকিতে 5 কোটির বেশি মানুষ খাদ্য নিরাপত্তার জন্য। নাগরিক ঐক্য বলেছে, আজকে এই পত্রিকা দেখে বলিনি, সবাই জানেন, আপনাদের কাছে কিছু কাগজও দেওয়া হয়েছে, 6 কোটি মানুষকে প্রতি মাসে 1000 টাকা করে দেব আমরা। পারবো না? আমাদের দেশ থেকে ব্যাংকিং ইনস্টিটিউশনগুলোর মাধ্যমে, মানে ব্যাংক কিংবা ব্যাংক জাতীয় যেগুলো আছে, তাদের মাধ্যমে বিদেশে টাকা পাচার হয় 73,000 কোটি টাকা থেকে 1 লক্ষ কোটি টাকার মতো। আমি যে 1000 টাকা করে দিতে চাচ্ছি প্রতি মাসে, বছরে কত লাগবে আমার? 72,000 কোটি টাকা। এই টাকাগুলো বন্ধ করতে পারলেই তো ওটা দিয়ে দিতে পারি। কোনো সরকার আজ পর্যন্ত এই কথা বলল না কেন? আমরা শুধুমাত্র কাউকে দেখতে পারি না, তার চলন বাঁকা, তাই বিরোধিতা করছি, সেরকম না। তুমি একটা ডাকাতি করে অবৈধভাবে, অনির্বাচিতভাবে ক্ষমতায় বসে আছো, তোমার থাকবার কোনো অধিকার নাই। আমরা এই জন্যই বলছি, মানুষ এরকম হয়েছে। এক হচ্ছে এই করোনার কারণে 3,30,000,000 বা 33 লক্ষ মানুষ দরিদ্র হয়ে গেছে। এখন একটা মধ্যবিত্ত পরিবার থেকে কেউ যদি কোনো অসুখে পড়ে একটা হসপিটালে ভর্তি হয়, মধ্যবিত্ত পরিবার, ও যখন বেরোবে তখন হসপিটালে বিল দিয়ে দরিদ্র হয়ে যাবে। আমাদের এখানে চিকিৎসার ব্যয় বেশি। আমাদের এই যে শুধু খাদ্যের নিরাপত্তার ঝুঁকি আছে তাই না, আমাদের স্বাস্থ্যের ঝুঁকি। গরিব মানুষ তো বেশিরভাগ ডাক্তারের কাছে যেতেই পারে না। অতএব আমরা বলছি, গরিব মানুষের কথা কি বলবো, এত বড় নেতা খালেদা জিয়া, তারই চিকিৎসা হচ্ছে না। একদম জনজান্ত চিকিৎসাকে অস্বীকার করছেন তারা। সবাই বলেছে বাঁচাতে হলে তাকে বিদেশে পাঠাতে হবে, কিন্তু তারা পাঠাবে না। তার মানে মানুষের চিকিৎসা নিয়ে ছিনিমিনি খেলা তাদের এটা একটা স্বভাবজাত ব্যাপার, তাই করছে। আমরা সেখানে বলেছি হত দরিদ্র মানুষের চিকিৎসার সমস্ত ব্যয় আমরা বহন করব। আমি আবার আপনাদের কাছে বলি, এই যে বললাম না টাকা পাচার হয় প্রায় 1 লক্ষ কোটি টাকার মতো, সেটা তো হচ্ছে সরকারিভাবে যেগুলো আমরা জানতে পারি। আর হুন্ডির মাধ্যমে কত পাচার হয়, তার পরিমাণও এরকম হবে। দেশে দুর্নীতি হয় কত প্রত্যেক বছরে। কথার মধ্যে খালি পরিবারের কথা বলবেন, খালি নিজের দলের কথা বলবেন, কিন্তু যারা সত্যিকার মানুষ, গরিব মানুষ, নিম্নবিত্ত, মধ্যবিত্ত, যাদের চিকিৎসা নাই, শিক্ষার ব্যবস্থা নাই, জীবনের গ্যারান্টি নাই, রাস্তার নিরাপত্তা নাই, এটাই তো বাংলাদেশের চেহারা। নাগরিক ঐক্য বিশ্বাসের সাথে, দৃঢ়তার সাথে বলছে, এই যে মানুষগুলো যাদের কথা বলছে খাদ্য ঝুঁকিতে আছেন, কাল যদি ক্ষমতায় যায়, পরশু দিন থেকে এই ঝুঁকি নিরাময় করবার, এগুলো দূর করবার কাজ করতে হবে। এরকম পৃথিবীর বহু দেশে বহু উদাহরণ আছে এতখানি পরিবর্তন হবার মতো, কাজ করবার মতো, সাফল্য অর্জন করবার মতো। তার জন্য দরকারটা কি? আপনি বলবার সময় বলবেন, পরে কাজ ফুরেলে পাজি হয়ে যাবেন, তা হলে চলবে না।
আপনি যখন অঙ্গীকার করছেন আমি 10 টাকা করে চাল খাওয়াবো, তখন হিসাব করে দেখেন সত্যি পারবেন, কিভাবে পারবেন। তার জন্যে আপনার প্রশাসন কেমন দরকার, তার জন্য আপনার দলের লোক কেমন দরকার, তার জন্য আপনার রাজনীতির চরিত্র চিত্র কীরকম থাকা উচিত। আমরা সেটা বলেছি। 5 কোটি না 6 কোটি মানুষকে প্রত্যেক মাসে 1000 টাকা করে দেব, মধ্যস্বত্বভোগী থাকবে না। কারণ সিস্টেমটাই এরকম করব। আমি যদি বিকাশে টাকা পাঠাতে পারি, মাঝখানে কেউ আছে টাকা বেরিয়ে দিতে পারে? এই 6 কোটি লোকের যদি বিকাশ অ্যাকাউন্ট থাকে, আচ্ছা ধরেন নাই, কিন্তু কিছু একটা সিস্টেম তো করতে পারা যাবেই, যার মাধ্যমে সরাসরি ঢাকা থেকে টাকা তার অ্যাকাউন্টে চলে যাবে। কোন ব্যানার করোড়পতি দেখেন? দেখেন কেউ কেউ তো দেখেন, ওই যে ডিজিটাল ইয়ের মধ্যে দেখায় লক্ষ টাকা মুহূর্তে ট্রান্সফার হয়ে যায়, কোনো মিডলম্যান নেই। আমি তো মাঝে মাঝে বলি, ওরা যে ডিজিটাল বাংলাদেশের কথা বলে, দেশে জমি জমা নিয়ে মারামারি খুনাখুনি জীবন চলে যাচ্ছে এক একজনের, সবই তো বন্ধ হয়ে যেতে পারে। কেন? আপনার জমির ডিজিটালাইজেশন করেন, আমরা যেটাকে বলি না জরিপ করেন, তারপরে খতিয়ান করেন, যা যা কাগজপত্র লাগে, কার জমি কোনটা, এই 54,000 বর্গ মাইল এরকম করে ডিজিটাল সিস্টেমের মধ্যে আনা যাবে না? গুগল যদি সারা পৃথিবীকে তার ম্যাপের অধীনে আনতে পারে, আপনি গাড়িতে চড়ে যেখানেই যান ওর জিপিএস বলে দেবে আপনি এখন কোথায় আছেন, কোথায় যেতে চান, কোন রাস্তা দিয়ে যেতে হবে। তাহলে বাংলাদেশের 54,000 বর্গ মাইল জায়গা আমরা ডিজিটাল ম্যাপের মধ্যে আনতে পারবো না? তাহলে মামলাই তো লাগবে না। এই কথা বেশি বলতে গেলে আবার ভয় আছে, উকিলরা বলবে সর্বনাশ, ওরা তো আমার ব্যবসাই শেষ করে দেবে। জমির মামলা না থাকলে ব্যবসা হবে কোত্থেকে? না, তাদের ব্যবস্থাও আর এক রকম করে করা যাবে, সেটা সমস্যা না। কিন্তু মানুষের সুখ সমৃদ্ধি শান্তির ব্যবস্থা করবার মতো দলের অঙ্গীকার চাই। ওই যে কালকে আমরা কুষ্টিয়া গেছিলাম, একটু আগে বললো না জাহেদ, ওইখানে একজন প্রশ্ন করেছেন, এই কথাগুলো যখন বললাম তখন বলছে, ভাই কথাগুলো যা বলেছেন সব তো ভালো, সত্যি সত্যি ক্ষমতা গেলে করবেন তো নাকি আবার ব্লাফ দেবেন? আচ্ছা বলেন তো এর জবাব কি? এই যে আপনারা সবাই মিলে বক্তৃতা করছেন, মাহমুদ রহমান মান্না ইত্যাদি ইত্যাদি বলছেন না, আপনারা আমাকে চেনেন খুব ব্যক্তিগতভাবে, কম মানুষই, দলের কম মানুষই চেনেন, কিন্তু তারপরেও একটা বিশ্বাসের জায়গা থাকতে হবে। সেই বিশ্বাসের ভিত্তিতেই আমেরিকাতে কেউ বাইডেনকে সমর্থন করছে, কেউ ট্রাম্পকে সমর্থন করছে। সারা বিশ্ব যখন গড়ে উঠেছে, সেটা চীন বলেন, রাশিয়া বলেন, এই বিশ্বাসের জায়গা থেকে। কিন্তু বিশ্বাসটা কেমনে হয়? চাপাবাজির উপরে নয়, বিশ্বাসটা হতে হবে সেই মানুষকে, সেই মানুষের দল করে সেই দলকে যতদূর সম্ভব বেশি জানা যায় তার ভিত্তিতে। আমি তো দাবি করতেই পারি, আমার 71 বছর বয়স পর্যন্ত কেউ দুর্নীতির কথা বলে আঙ্গুল আমার দিকে তুলতে পারবে না, এখনো পারবে। আমি আরও কিছু কৃতিত্ব দাবি করতে পারি, কিন্তু সে দাবি করবার জন্য আসছি না, সেটা বিচার মানুষ করবে। মানুষ যদি বিশ্বাস পায় তবেই তো আসবে। বাকিটা আমি বলছি সিস্টেম। কি সিস্টেম? এই যে আমি বললাম মধ্যস্বত্বভোগীরা টাকা নিয়ে নেবে, সেই পথ বন্ধ হয়ে যাবে যদি সত্যি সত্যি আপনি এই ডিজিটাল সিস্টেম চালু করতে পারেন, অথবা সিস্টেম চালু করতে পারেন। আপনার দল এই সিস্টেম চালু করতে চায় নাকি চায় না? আপনার দল কি আপনি ভালো যারা অঙ্গীকার করেছে রাজনীতি আদর্শের প্রতি তাদের নিয়ে করছেন, নাকি ধান্দাবাজদের নিয়ে করছেন, নাকি মনে করছে না ওনাকে প্রেসিডেন্ট বানাতে হবে, ও তো পয়সা কড়ি আছে, দল চালাতে পারবে না, ওর তো গাড়ি আছে, তাকে দরকার? আমরা সেই জায়গায় বলছি, একদম স্পষ্ট করেই বলছি, আমরা সেই রকম মানুষকে দলের নেতৃত্বে আনব যারা যোগ্য, মানে এই অবস্থা পরিবর্তন করতে পারে, যাদের গ্রহণযোগ্যতা আছে, মানে তারা গ্রহণযোগ্য মানুষ, জানেন এই মানুষটা ভালো, তারা তাকে সমর্থন করে, এবং তারপরে বলি সক্ষমতা আছে, তারই ভিত্তিতে দলটা করতে হবে। নইলে ওই যে আবার ওই লোকের নাম এসে যায়, এই লোকটা কিন্তু বিখ্যাত হয়ে গেছে না, সারা দুনিয়াতেই বিখ্যাত হয়ে গেছে, কানাডায় ঢুকতে পারেনি, এই দুবাই ঢুকতে পারেনি, বিখ্যাত তো হবেই। এই লোকটাকে যে মন্ত্রী বানালো, তার আগে সেই লোকটা কেমন ছিল জানতো না সরকার? না জানবার কোনো কারণ আছে? একজনকে মন্ত্রী বানাবেন, তার ট্র্যাক রেকর্ড জানবেন না আপনি? অতীতে কি কি করেছে জানবেন না? উনি কীরকম মধুর বচন দেয় তা শুনিনি কেউ? তার বন্ধু বান্ধব নাই, তাদের কাছ থেকে জানা যাবে না? জানে না। এই দলগুলো মনে করে যেমনে পারি খালি দলের লোক বাড়াতে হবে, যেমনে পারি সমর্থন বাড়াতে হবে, যেমনে পারি নেতার পেছনে হই হই করে স্লোগান দিতে হবে। আমরা বলছি না, আমরা এটা চাই না।
আমরা দলটাকে ওই রকম করেই গড়ে তুলতে চাই যেটা একটা কল্যাণ রাষ্ট্রের জন্য নিবেদিত প্রাণ নেতা কর্মীদের নিয়ে গঠন করব। আমরা রেজিমেন্টেড কমিউনিস্ট পার্টির কথা বলছি না, আমরা একটা গণতান্ত্রিক দলের কথা বলছি। সেই দল, সেই দেশ আমরা পৃথিবীতে দেখছি না, আমেরিকাতে, ইউরোপের বিভিন্ন জায়গায় দেখছি না, আমরা স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোতে দেখছি না, তারা করছে না। সেই কারণেই আমি বলি এটা সম্ভব, এই দেশ বদলে দেওয়া সম্ভব। একটা কল্যাণ রাষ্ট্র হতে পারে সমৃদ্ধ, গণতান্ত্রিক, মানবিক। এবং ওই যে বারাক ওবামা যেরকম করে বলতেন, মানে ওনার বলার স্টাইলটা আমার খুব ভালো লাগতো। উনি বলতেন ইয়েস উই ক্যান। আমি খুব দৃঢ়ভাবে মনে করি আমরা পারি, যখন আমরা ক্ষমতায় যাব। এখন বলবেন ভাই কবে ক্ষমতায় যাবেন, এইটা তো বলতে পারবো না। তবে এইটা বলতে পারি, এই সরকার আর এক জায়গায় আমি বলেছিলাম ধরা খেতে শুরু করেছে না? তার মন্ত্রীরা ধরা খাচ্ছে, তার আইনজীবীরা ধরা খাচ্ছে, তার গণতন্ত্রের এই ভোগীযোগী ধরা খাচ্ছে, জঙ্গিবাদ দমন করবার নামে যে সমস্ত চালবাজি সেগুলো ধরা খাচ্ছে। এরপরে সব দিক দিয়ে ধরা খেয়ে যাবে, আর বেরোতে পারবে না, জনগণের রাজত্ব প্রতিষ্ঠা করবে। আমি মনে করি সেটা খুব বেশি দিনের ব্যাপার নয়। কেন এরকম মনে করি? সমগ্র বিশ্বব্যাপী এখন যে আওয়াজটা শোনা যাচ্ছে, 100টা 110টা দেশ মিলে যখন বলছে আমরা গণতন্ত্রের বিজয় দেখতে চাই, যেখানে যেখানে একক নেতৃত্ব, এক নায়কত্ব প্রতিষ্ঠার চেষ্টা হচ্ছে, সেগুলোর বিরুদ্ধে আমরা দরকার লাগলে প্রতিরোধ করব। এবং সেই প্রতিরোধেরই একটা অংশ তো স্যাংশন। অনেকে এটার পারেনি নিন্দা করেন, অনেকে আবার সমর্থন দেখে যে কাজটা তো ভালো হয়েছে, সরাসরি সমর্থন করতে পারছে না, তারা বলেন তারা অতীতে কি করেছে। আমি আবার আগের কথায় যাই একটা মিনিট। অতীতে অনেক কিছুই করেছে তারা, আমি মানি। আমি তো তাদের দেশকে, তাদের সরকারকে সমর্থন করতে যাচ্ছি না। আমি শুধু বলছি, কেউ যদি বলেন, বিশ্বের 20টা 25টা দেশ মিলে যদি বলে বাংলাদেশকে জনগণের ভোট জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা সব রকম চাপ তৈরি করব, আমরা বলবো তথাস্তু, আমরা তোমাদের সাথে আছি, কারণ এটা আমাদের লাগে। এবং সেই চাপ তৈরি হয়েছে দেশের মধ্যে। দেখেন, নিরাপদ সড়ক আন্দোলন চলছে না এখন পর্যন্ত, থামাতে পেরেছে? চলবে এই আন্দোলন, এমনি করেই আন্দোলন হবেই। সেই আন্দোলনের মধ্যে আমাদের থাকতে হবে। নাগরিকের নেতা কর্মীদের কাছে আমার শুধু এইটাই অনুরোধ, আপনারা মানুষের মধ্যে থাকেন, তাদেরকে আমাদের আদর্শ সম্পর্কে বলেন। মাঝে মাঝে এরকম স্বপ্ন দেখি, কল্যাণ রাষ্ট্র ভাবনা বলে যে কাগজ আমরা দিয়েছি, এটা যদি মানুষকে ঘরে ঘরে পৌঁছে দেওয়া যায়, মানুষ এর পক্ষে দাঁড়াবে। একজন আমাকে হঠাৎ করে জিজ্ঞেস করেন, ভাই এই যে আপনি লিখে দিলেন, কালকে যদি এই সরকারি সবাইকে 1000 টাকা করে দেয়, ভালো তো, আমি তো তাই চাই। তাহলে তো আপনার কোনো নাম হলো না। আর মানে আমার নাম তো হলো, কারণ আমি প্রথম বলেছিলাম। আচ্ছা, ওরা যদি স্বীকার না করে, তবু কাজটা তো হলো, ভালো কাজ তো হলো। নাগরিক ঐক্য এই দলবাজি করতে চায় না। এর পক্ষে যদি কালকে বিএনপি বলে নাগরিক ঐক্যের কল্যাণ রাষ্ট্র ভাবনা আমাদের পছন্দ, আমরা এটা গ্রহণ করলাম, খুবই ভালো কথা। তারা ক্ষমতায় গেলে করবে, ওদের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা বেশি, ওরা বড় দল, গেলে যদি করে তাহলে তো ভালো। যারাই অঙ্গীকার করবে, আমি বলছি যদি আমাদের কর্মসূচি ঠিক থাকে, ধরেন কিছু যদি বেঠিক থাকে, আরও কিছু যুক্ত করতে হয়, সেটা পরামর্শের মাধ্যমে করব। এটা যদি জনগণ কর্তৃক গৃহীত হয়, এটা মানবে না এরকম কোনো শক্তি নাই। এবং সবাই বলবে এই জনগণের মুক্তির সনদ নাগরিক ঐক্যই তৈরি করেছিল। আমাদের ওই জায়গাতেও লড়াই করতে হবে। জ্ঞান সমৃদ্ধ, জ্ঞান ভিত্তিক সমাজ, জ্ঞান ভিত্তিক দল যদি গঠন করতে না পারেন, তাহলে কাজ হবে না। জ্ঞান মানেই আমি বিরাট বিরাট ডিকশনারি পড়বার কথা কিন্তু বলছি না। এই যে আমরা কথা বলছি, এটাও তো একটা স্কুলিং, এটাও একটা শিক্ষা, এর মধ্যেও জ্ঞান চর্চা আছে। এইভাবেই দলকে গড়ে তোলা, আন্দোলনকে গড়ে তোলা, তার মধ্যে আরও বৃহত্তর বিজয় অর্জন করবার শপথ আজকের বিজয় দিবসের আলোচনার মূল প্রতিপাদ্য হোক, এই আশা ব্যক্ত করে আমি আমার কথা বলা শেষ করছি। খোদা হাফেজ।